হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে এভলিউশন অফ স্পাই ফিল্মস ইন ইন্ডিয়ান সিনেমা। ইয়েস, তো আজকে যে স্পাই ফিল্ম ধুরন্ধর লোকে এত সেলিব্রেট করছে দেখছে, তো এই আজকে এই যে স্পাই ফিল্মের এই যে রূপটা পৌঁছেছে আমাদের সামনে, সেটা কিভাবে এলো, ইন্ডিয়াতে প্রথম স্পাই ফিল্ম হওয়া শুরু হলো কিভাবে, সেটা কিভাবে ওভার দ্য ইয়ার্স ইভলভ করেছে, সেগুলো নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো লেটস স্টার্ট। তো স্পাই ফিল্ম পুরো ওয়ার্ল্ড ওয়াইডে পপুলার করছে হচ্ছে জেমস বন্ড, যেটা 1962-তে আসছে ডক্টর নো, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সাকসেস হচ্ছে, এবং তখন শন কনারি জেমস বন্ডের চরিত্র প্লে করছে, এবং সেটা বিশাল পপুলার হচ্ছে, ইন্ডিয়াতেও পপুলার হচ্ছে। এবার সেটা দেখা দেখি ইন্ডিয়াতে প্রথম কিন্তু স্পাই মুভির চল শুরু হচ্ছে। প্রথম স্পাই মুভি ইন্ডিয়াতে যে ইন্ডাস্ট্রি বানিয়েছিল সেটা হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রি। গুদাচারি 116 বলে একটি ছবি ছিল, যাতে হিরো হিসাবে ছিল হচ্ছে মহেশ বাবুর যে বাবা কৃষ্ণা, তিনি হিরো হিসেবে কাজ করেছিলেন। কৃষ্ণার কিন্তু গুদাচারি 116 এর আগে কেরিয়ার কিন্তু সেরকম ভাবে বিশাল সাকসেসফুল কমার্শিয়াল হিরো হিসেবে ছিল না। তো এই ছবিটা কিন্তু তাকে মানে প্রথম লাইমলাইটে নিয়ে আসে, এবং তারপরে কিন্তু এই স্পাই জনরার ছবি তিনি কিন্তু অনেকগুলো করেছিলেন। গুদাচারি 117 যেটা পরবর্তীকালে উনি করেন, এজেন্ট গোপী বলে একটা ছবি করেছিলেন, রহস্য গুদাচারি বলে একটা ছবি করেছিলেন, জেমস বন্ড 777 নামের একটা ছবি করেছিলেন। তো উনি অনেকগুলো স্পাই ফিল্ম করেন, এবং ওনাকে আন্ধ্রপ্রদেশের জেমস বন্ড বলা হতো, আন্ধ্রা জেমস বন্ড নামও উনি পেয়েছিলেন। এবং এই ছবিটা গুদাচারি 116 1966-এ এসে যখন বিশাল বড় হিট হয়, তারপরে কৃষ্ণা অনেকগুলো ছবিও পান, এবং সেখান থেকে তিনি সুপারস্টারের জার্নি শুরু করেন। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ইন্ডিয়ার প্রথম স্পাই ফিল্ম। তবে গুদাচারি 116 কিন্তু খুব অল্প বাজেটে বানানো ছবি ছিল, বড় হিট হয়ে গেছিল আর কি। এবং এই গুদাচারি 116 এই ছবিটার মধ্যে কিন্তু ডক্টর নো ছবির কিন্তু প্রচুর এলিমেন্টস দেখতে পাওয়া যায়। এইবার এটা হচ্ছে প্রথম তেলেগু সিনেমা শুরু করলো স্পাই ফিল্মসের চল। এবার সঙ্গে সঙ্গে এই ছবির মধ্যে এবার আমি একজনের নাম নেব, তার নাম হচ্ছে রবিকান্ত নাগেজ বলে। ইনি একজন সিনেমাটোগ্রাফার ছিলেন। উনি তেলেগু সিনেমাতে এনটিআর এর ছবিতে সিনেমাটোগ্রাফির কাজ করতেন, এবং পরবর্তীকালে তিনি ডিরেক্টর হিসেবে কাজ করেন। তো ইনি এই গুদাচারি 116 সিনেমাটোগ্রাফার ইনিই ছিলেন, রবিকান্ত নাগেজ। এবং এই ভদ্রলোক কিন্তু স্পাই মুভিকে হিন্দি সিনেমাতে নিয়ে এসেছিল। তিনি গুদাচারি 116 যেটা সিনেমাটোগ্রাফির কাজ করেছিলেন, সেটা তিনি এক বছর পরবর্তীতে 1967-এ হিন্দি সিনেমাতে রিমেক করেন। নাম হয় হচ্ছে ফার্জ বলে। এবং ফার্জ যেরকম গুদাচারি 116 হচ্ছে কৃষ্ণার ব্রেকআউট রোল ছিল, সেরকম ফার্জ হয় হচ্ছে জিতেন্দ্রর ব্রেকআউট রোল। ফার্স্ট ছবিটা করে কিন্তু জিতেন্দ্র স্টারডাম পেয়েছিল, এবং তারপর থেকে সে একের পর এক হিট ছবি দিতে শুরু করে। এবং এই রবিকান্ত নাগেজ কিন্তু নিজের কেরিয়ারে প্রচুর এইরকম স্পাই মুভিজ বানিয়েছে আর কি। জিতেন্দ্রকে নিয়ে অনেকগুলো বানিয়েছে। এরকম এই যে আপনাদেরকে বললাম যে এই যে ক্যারেক্টারটা যেটা এজেন্ট গোপী, যেটা ফার্স্টে এস্টাবলিশ হয়েছিল, তাকে নিয়ে সে মাল্টিপল সিকোয়েন্স বানিয়ে মানে সিকুয়েলস বানিয়েছিল হিন্দিতে, এবং সেগুলো প্রত্যেকটাই ওই জেমস বন্ডের মতো আর কি। মানে একটাই ক্যারেক্টার, সেটা আবার অন্য ছবিতে আর কি অন্য একটা মিশনে রয়েছে। আবার একটা ছবিতে কিমত বলে একটা ছবি বানিয়েছিল, সেখানে এই এজেন্ট গোপীর চরিত্রটা ধর্মেন্দ্র প্লে করেছিল জিতেন্দ্রের জায়গায়, যেরকম জেমস বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে থাকি যে জেমস বন্ড ক্যারেক্টারটা মাল্টিপল অ্যাক্টার্সরা প্লে করছে। এজেন্ট গোপী ক্যারেক্টারটা যেটা হিন্দি ছবিতে ফার্স্ট থেকে এস্টাবলিশ হলো, তারপরে সেটাকে নিয়ে কিমত বলে ছবিটা হয়েছে, রক্ষা বলে একটা ছবি হয়েছে, পরে গোল্ড মেডেল হয়েছে, যাতে মানে ধর্মেন্দ্রও ছিল এবং জিতেন্দ্রও ছিল। তো সেই সব ছবি তিনি বানিয়েছেন, এবং তিনি যেরকম জিতেন্দ্রকে স্পাই ফিল্ম বানিয়ে একটা কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন অ্যাজ এ স্টার আর কি, সেম জিনিসটা কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও হয়েছিল। ডিরেক্টর রবিকান্ত তিনি কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে দুটো ছবি করেন স্পাই ফিল্ম, যেটা প্রথমটা হচ্ছে 1979-এ এসেছিল সুরক্ষা বলে, গান মাস্টার G9। সেখানেও মিঠুন চক্রবর্তীর নাম গোপী ছিল, এবং সেই ছবিটা হিট হয়। অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তীর প্রথম কমার্শিয়াল হিট কিন্তু সুরক্ষা। ডিসকো ডান্সার পরবর্তীতে এসে বড় হিট হয়েছে, বেশি বড় ম্যাসিভ হিট হয়েছে 1982-তে এসছে সেটা, বাট 79-এ সুরক্ষা ওয়াজ দ্য ফার্স্ট কমার্শিয়াল হিট, যেখান থেকে মিঠুন চক্রবর্তী কিন্তু স্টারডাম পায়। এবং পরবর্তীকালে সে আরেকটা পার্ট বানিয়েছিল এটারই, ওয়ারদাত বলে আর কি। তো এই ডিরেক্টর কিন্তু জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ধর্মেন্দ্র অনেকজনকে নিয়ে স্পাই মুভিজ বানিয়েছেন। ইনি হচ্ছেন ওজি সিদ্ধার্থ আনন্দ আর কি, যে স্পাই মুভিজ বানিয়েছে বলে। এবার আপনাদেরকে এই যে ছবিগুলোর এক্সাম্পল দিচ্ছিলাম বা এই পরিচালকের এক্সাম্পল দিচ্ছিলাম, ইনি স্পাই মুভিজ তো অনেক বানিয়েছেন, বাট এগুলোতে জেমস বন্ডের ছবির মতো ওই হিউজ স্কেলটা থাকতো না, যেটা হিউজ স্কেল বিদেশি লোকেশনে শুটিং ইত্যাদি হচ্ছে, সেগুলো থাকতো না। এগুলো একটু কম বাজেটে বানানো ছবি ছিল। এবার প্রথম যেটাকে হিন্দি ছবির বড় স্পাই ফিল্ম বলা হয়, সেটা হচ্ছে আঁখে, যেটা ডিরেক্ট করেছিলেন রামানন্দ সাগর, এবং এই ছবিতে হিরো ছিল হচ্ছে ধর্মেন্দ্র, এবং হিরোইনের কাজ করেছিলেন মালা সিনহা। এবং ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছিল, এবং এইখান থেকে অ্যাকচুয়ালি এই যে বিশাল লার্জ স্কেল জেমস বন্ডের টাইপের স্পাই ফিল্ম, সেটা কিন্তু এই ছবিটাই সেই ট্রেন্ডটা শুরু করে। এবং পরবর্তীকালে 70s আস্তে আস্তে এইরকম টাইপের ছবি কিন্তু অনেক হয়েছে। অমিতাভ বচ্চন একটা ছবি করেছিলেন শক্তি সামন্তর সাথে, সেটা বিশাল বিদেশি লোকেশনসে শুট হয়েছিল, মাল্টিপল বিদেশি লোকেশনসে, বোট চেজ ইত্যাদি, পুরো জেমস বন্ডের ফ্লেভারে। গ্রেট গ্যাম্বলার বলে সেই ছবিটা আন্ডার পারফর্ম করে বক্স অফিসে, বিকজ ডিস্ট্রিবিউটার শেয়ার ওয়াজ ভেরি হাই, বাট ছবিটা খুব ভালো, আপনারা দেখতে পারেন। গ্রেট গ্যাম্বলার হয়েছিল 77-এ হয়েছিল হচ্ছে এজেন্ট বিনোদ বলে ছবিটা, মানে সাইফ আলী খানের এজেন্ট বিনোদ অ্যাকচুয়ালি ওটা থেকে ইন্সপায়ার্ড আর কি, সেটা আমরা
রাঘবন ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে। তো 1977 এজেন্ট বিনোদ হয়েছিল মহেন্দ্র কাপুরকে নিয়ে। দেবানন্দ একটা ছবি বানিয়েছিলেন 1970s, এর নাম ছিল প্রেম পূজারি বলে, সেই ছবির গান ইত্যাদিও খুব ভালো ছিল। তো সেই ছবিটাও কিন্তু এই এসপিওনাজ স্পাই থ্রিলার জনরার মধ্যেই পড়ছে। আপনারা বুঝতেই পারছেন যে মিড 60s থেকে ওই 67 ইত্যাদি থেকে প্রথম স্পাই ফিল্ম শুরু হয় এবং 70s অব্দি 79 ইত্যাদি অব্দি কিন্তু 80s-এও আমরা মানে মিঠু চক্রবর্তী বারদাত করছেন 80s-এ। তো সেই অব্দি কিন্তু স্পাই ফিল্মস মোটামুটি হিন্দি সিনেমাতে মেইন স্ট্রিমে পপুলার হয়ে গেছিল এবং তার মধ্যে অনেকে করেছে, ধর্মেন্দ্র করেছে, মিঠু চক্রবর্তী, অমিতাভ বচ্চন একবারই করেছিলেন। তো অনেকে করেছে এবং সেগুলো সাকসেসের মুখও দেখেছে। আর অন্যভাবে তেলেগুতে তো হচ্ছিলই, তেলেগুতে তো কৃষ্ণা করতে নিয়ে আপনাদেরকে বললাম, এবং কৃষ্ণার ওই ছবিগুলো গুদাচারী এতটাই পপুলার যে পরবর্তীকালে রিমেক করে আমাদের আদিবিশেষ মানে জাস্ট একটা রিবুট টাইপের ভার্সন গুদাচারী বলে করেছিল, যেটাও সাকসেসফুল হয়েছিল, যেটা পার্ট 2 আসছে গুদাচারী 2 বলে, যাতে ইমরান হাশমিও থাকবে, ভামিকা গাবিও থাকতে চলে। আর অন্যদিকে কানাডা ইন্ডাস্ট্রিতে রাজকুমার, যিনি আপনারা জানেন বিশাল বড় লেজেন্ডারি অ্যাক্টর ছিলেন, পরবর্তীকালে উনি পলিটিক্সেও এসেছিলেন। তো রাজকুমারও কিন্তু সিআইডি 999 বলে একটা সিরিজ শুরু করেছিলেন, যেটা আগের একটা স্পাই মুভি ছিল। তো তিনিও ব্যাক টু ব্যাক ওই জনরার মানে ওই সিরিজটাকে নিয়ে আর কি, জেমস বন্ডের মতো উনিও প্রচুর ছবি বানিয়েছেন ওই জনরার মধ্যে। বাংলা ইন্ডাস্ট্রি এই জনরাটাকে টাচ করেনি সেই সময়। বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম যদি স্পাই ফিল্ম কিছু হয়ে থাকে, প্যান্থার বলে একটা ছবি হয়েছিল জিতের। তো বাংলা ইন্ডাস্ট্রি এটাকে কিছু করেনি আর কি, আমার মনে পড়ছে না। আপনারা যদি জানেন যে বাংলাতে কোনো সেই সময়টাতে স্পাই মুভিজ কিছু হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এইবার আপনারা বুঝতেই পারলেন যে অরিজিনটা হয়েছিল জেমস বন্ড থেকে। এবার 90s অব্দি মানে হলিউডেও স্পাইয়ের যে প্রেজেন্টেশনটা, সেটা ওই জেমস বন্ড মার্কাই ছিল। আপনি যদি দেখেন জেমস ক্যামেরন বানাচ্ছে ট্রু রোম্যান্স, সেখানেও কিন্তু ওরকম টিপিক্যাল জিনিসপত্র, এবং মোস্টলি এই ধরনের ছবিতে রাশিয়াকে ভিলেন দেখানো হতো। কোল্ড ওয়ার যখন চলেছে, সেটা কোল্ড ওয়ারের ভিলেন নিয়ে, তখনও ভিলেন 90s অব্দি তাই ছিল, ঠিক আছে। এবং একটা ফান স্টাইলিশ একটা ব্যাপার থাকতো সেটার মধ্যে, সবসময় একটা ভাইব্রেন্ট ভাইব থাকতো, সেটা জেমস বন্ডের ছবির মধ্যে হোক, গ্যাজেটস ইত্যাদি এইসব জিনিসপত্র দেখাতো। ইট ওয়াজ আ ফান রিপ্রেজেন্টেশন অফ স্পাইস। কিন্তু তারপরে 2001 সালে হলো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর অ্যাটাক, টুইন টাওয়ার উড়ে গেল, এবং সেইখান থেকে হলিউডের সিনেমার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এলো। তারপর থেকে কিন্তু এসপিওনাজ ফিল্মসগুলো এবার কিন্তু ডার্কার হতে শুরু করলো, রিয়েলিস্টিক ডার্কার, এবং সেই অনুযায়ী বন্ড সিরিজের আপনারা যদি দেখেন ট্রিটমেন্টও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অনেক বেশি কিওটিক ক্যামেরা অ্যাঙ্গেলস, তার আগে কিন্তু জিনিসপত্র অনেক বেশি ক্লিন। এই ট্রু রোম্যান্স ইত্যাদি দেখুন অ্যাকশন জনরার মধ্যে কিন্তু অনেক বেশি ক্যামেরা মুভমেন্ট ক্লিন ইত্যাদি, বাট বন্ড সিরিজ থেকে একটা ডকুমেন্টারির মতো অ্যাপ্রোচ আসতে শুরু করলো সিনেমার মধ্যে, আরো বেশি রিয়েল জিনিসপত্র, বডি অফ লাইজের মতো ছবি এলো, 0-30 মতো ছবি এলো। তো এইগুলো অনেক বেশি, এবং আপনারা দেখেন ভিলেনটা চেঞ্জ হয়ে গেল। ভিলেন আগে ছিল হচ্ছে রাশিয়া, তার আগে অব্দি যত স্পাই মুভিজ হতো সেখানে রাশিয়াকে ভিলেন দেখানো হতো, বাট 2001-এর পর থেকে এই ইসলামিক টেরোরিজমের দিকে কিন্তু ফোকাসটা শিফট হয়ে গেল। সেখান থেকে তারা কিন্তু তাদেরকে ভিলেন হিসেবে আমেরিকান সিনেমা দেখাতে শুরু করে। সিরিয়ানা বলে একটা ছবি হয়েছিল, আরো এরকম প্রচুর ছবি হয়েছে যেগুলো অনেক বেশি ডকুমেন্টারি অ্যাপ্রোচ, অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি ইনফরমেশন হেভি। যে আমাদের হিরো, সে অত বেশি স্টাইলিশ ইত্যাদি নয়, ঠিক আছে, তার মধ্যে অনেক কমপ্লেক্স ইত্যাদি প্রবলেমস চলছে, ঠিক আছে। তাকে দিয়ে কোথাও আমেরিকার সেই স্টেট অফ মাইন্ডটাকে রিপ্রেজেন্ট করাচ্ছে। বনে যদি দেখেন ক্যারেক্টারটা নিজের আইডেন্টিটি ভুলে গেছে, ঠিক আছে, অলওয়েজ স্ট্রাগলিং। তো সেইখান থেকে কিন্তু স্পাই এসপিওনার জনরাটার একটা নতুন রিবার্থ হলো আফটার। এবার ব্যাপার হচ্ছে এই যে একটা টোনে চেঞ্জ হলো, এটা কিন্তু প্রথম ইন্ডিয়ান সিনেমা অ্যাডাপ্ট করেছিল, সেটা করেছিল হচ্ছে ওয়াইআরএফকে আজকে লোকে গালাগালি দেয় যে জেমস বন্ডের মতো, মিশন ইম্পসিবল মতো ছবি বানায়, বাট প্রথম কিন্তু এই রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ কিন্তু অ্যাডাপ্ট ওয়াইআরএফই করেছিল, বাট ফানাতে করেছিল। এবং আপনারা যদি দেখেন কুরবান বলে যে ছবিটা হয়েছিল, ধর্মা প্রডিউস করেছিল, সেটাতেও কিন্তু একটা খুব রিয়েলিস্টিক একটা ডকুমেন্টারি অ্যাপ্রোচ, ঠিক আছে, সেরকম একটা জোন, একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে কিন্তু গেছে। কিন্তু এই দুটো ছবিরই প্রবলেম হচ্ছে, কুরবান বা ফানা, এখানে কিন্তু টেররিস্টদেরকে রোম্যান্টিসাইজ করা হয়েছে। মানে ছবির 90% জুড়ে দেখানো হচ্ছে কি হিরোটা টেররিস্টই প্লে করছে, মানে হিরোর যে ক্যারেক্টার আমির খান ফানাতে, সে নিজে একজন টেররিস্ট। এবার 90% অফ দ্য টাইম তাকে স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, লাস্ট 10% গিয়ে দেখা যাচ্ছে যে তার উদ্দেশ্য খারাপ ছিল বলে তার এন্ডিংটা খারাপ হলো, বাট বাকি 90% অফ দ্য ফিল্ম তাকে রোম্যান্টিসাইজ করা হচ্ছে। সেটা কুরবানের ক্ষেত্রে হয়েছে, সাইফ আলী খান। কিন্তু এই দুটো ছবি, এই যে স্লিপার সেল কিভাবে কাজ করে, কি করে, ঠিক আছে, তারা সমাজের মধ্যে কিভাবে ঢুকে আছে, সেই বিষয়গুলোকে দেখিয়েছিল। সাবজেক্ট ওয়াইজ ভালো, রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ, কিন্তু হিরোটা হচ্ছে টেররিস্ট এবং সেখানে তাকে রোম্যান্টিসাইজ করা হচ্ছে। এটা আমার এই দুটো ছবিকে নিয়ে প্রবলেম। এর মধ্যে যেটা হলো যে 26/11-এর অ্যাটাক হয়ে গেল, ঠিক আছে, মুম্বাইতে তাজ অ্যাটাকস হলো, এবং সেখান থেকে কিন্তু যেরকমভাবে 9/11-এর পরবর্তীতে আমেরিকান হলিউড সিনেমার এসপিওনাজের ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছিল, সেমভাবে কিন্তু বলিউডও কিন্তু এবার রিয়েলিস্টিক গ্রিটি জোনের গল্প বলতে শুরু করলো। তার আগে যেটা খুব স্টাইলাইজ প্রেজেন্টেশন ছিল, সেটা কিন্তু এবার চেঞ্জ হতে শুরু করলো। এবার যদি আপনারা দেখেন 2013-তে মাদ্রাস ক্যাফের মতো ছবি আসছে, বা বিশ্বরূপমের মতো ছবি আসছে, কামাল হাসান বানাচ্ছে, সেগুলো কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচের ছবি। বা ডিডের মতো ছবি 2013 সালে আসছে, বা 2015-তে বেবি আসছে, নাম শাবানার মতো ছবি তারপরে আসছে 2016-তে। তারপরে যদি দেখেন আপনারা রাজির মতো ছবি আসছে,
বা ফ্যান্টামের মতো ছবি আসছে। তো এই ধরনের ছবি তখন কিন্তু বলিউড তৈরি করতে শুরু করলো। তার মধ্যে থেকে কিছু সাকসেস পেয়েছে, কিছু ছবি হিসেবে খুব ভালো হয়েছে বাট সাকসেস পাইনি সেইভাবে বক্স অফিসে, এরকম সব হিট অ্যান্ড মিস সবই হয়েছে। হিন্দি সিনেমারও যে স্টোরি টেলিং এর যে স্টাইল সেটা অনেক বেশি রিয়েলিস্টিক, ডকুমেন্টারি বেসড, অ্যাকশনটাও যদি দেখেন অনেক বেশি রিয়েলিস্টিক, গ্রাউন্ডেড, ডিডের মতো ছবি বা ফ্যান্টামের মতো ছবি সেগুলো কিন্তু হতে শুরু করলো। স্পাই জনরার মধ্যে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্পাই স্পুফ বলে আর কি, যেটা জনি ইংলিশ যে জনরার মধ্যে পড়ছে বা অস্টিন পাওয়ার্স পড়ছে, বা সেই জনরাটা খুব একটা এক্সপ্লোর করা হয়নি হিন্দি ছবিতে। বাট এই যে হ্যাপি প্যাটেল বলে ছবিটা আসছে, যেটা আমাদের আমির খান বানাচ্ছে, সেইটা কিন্তু ওই জনরার মধ্যে পড়ছে। তো বলিউড কিন্তু ওই জনরাটাকেও ট্যাপ করতে চলেছে খুব শীঘ্রই। আজকে আপনারা ধুরন্ধর যেটা দেখছেন সেটা হচ্ছে ওই পোস্ট 26/11 অ্যাটাক্সের পরবর্তীতে যে রিয়েলিস্টিক একটা বলিউড সিনেমা বানাতে শুরু করেছিল তারই একটা অ্যাম্পড ভার্সন, যেখানে আদিত্য ধার নিজের একটা ক্রাফটম্যানশিপ নিয়ে এসছে, এসপিওনার ছাড়াও অনেক কিছু মিক্স করেছে, যেরকম একটা গ্যাংস্টার ফিল্মের এলিমেন্টসও মিক্স করেছে, একটা রিভেঞ্জ ড্রামার জিনিসপত্র মিক্স করেছে, অনেক বেশি স্টাইলাইজড বানিয়েছে, অনেক বেশি কমার্শিয়াল বানিয়েছে জিনিসটাকে। আর অন্যদিকে ওয়াইআরএফ এর যেটা প্রবলেম হলো, যে ওয়াইআরএফ কিন্তু মিশন ইম্পসিবল এরটাকে টেমপ্লেট হিসেবে ধরে এই স্পাই ইউনিভার্স ডিজাইন করতে শুরু করলো, যেটা ইনিশিয়ালি ওয়ার্ক করছিল বাট পরবর্তীকালে সেটা প্রচন্ড রিপিটেটিভ হতে শুরু করলো। ভিজুয়ালি একটা মোনোটোনাস হয়ে গেল, একই রকম দেখতে লাগছে সবকটা ছবি, প্লাস সাবজেক্ট ওয়াইজও সেটার মধ্যে কোনো ভেরিয়েশন আনতে পারলো না তারা। বা ওই যে কোনো একটা যে ঘটনা ঘটেছে তারপরে তো সিনেমার টোনটা চেঞ্জ হয়ে গেছে, তো ওই যে রিয়েলিস্টিক জোনের মধ্যে এখন ছবি ওভারঅল পৃথিবীতে চলে গেছে, সেইখানে যেতে পারলো না। দেখুন মিশন ইম্পসিবল নিজে কিন্তু ফ্র্যাঞ্চাইজ কি বন্ধ হয়ে গেছে? মিশন ইম্পসিবল আগে যেভাবে দেখাতো, মিশন ইম্পসিবল অ্যাকচুয়ালি না সিনেমা হওয়ার আগেও, মানে অ্যাকচুয়ালি তো ফ্র্যাঞ্চাইজটা শুরু হয়েছে মানে 90s আর কি, শুরু হয়েছে আমেরিকাতে, যেটা প্রথম ব্রায়ান ডি পালমার ডিরেক্ট করেছিল। বাট সেটা তার আগে একটা টিভি সিরিজ ছিল মিশন ইম্পসিবল, যেটা কাইন্ড অফ কিন্তু একটা জেমস বন্ডের মতোই ট্রিটমেন্ট ছিল। এবং প্রথম যখন শুরু করেছিল মিশন ইম্পসিবল 90s সেখানেও কিন্তু একটা স্টাইলাইজ ট্রিটমেন্টই ছিল। বাট আপনারা দেখুন মিশন ইম্পসিবল কিন্তু ওভার দ্য ইয়ার্স গ্রো করেছে। এই লাস্টের দিকের পার্টগুলো কিন্তু অনেক বেশি গ্রিটি, অনেক বেশি রিয়েলিস্টিক, ঠিক আছে, অ্যাকশনগুলোকে ওরা চেঞ্জ করে দিয়েছেন। ইভেন দেখুন জেমস বন্ড ইটসেলফ চেঞ্জ হয়ে গেছে। জেমস বন্ড কিন্তু মানে যখন ক্যাসিনো রয়্যাল থেকে শুরু হলো, ড্যানিয়েল ক্রেগ হলো, সেখানে কিন্তু পিয়ার্স ব্রসনান অব্দি যে গ্যাজেটস ইউজ করা, ঠিক আছে, আনরিয়েলিস্টিক জিনিসপত্র, সেগুলো কিন্তু অনেক বেশি কমে গেল, অনেক বেশি রিয়েলিস্টিক একটা জেমস বন্ডকে আমরা দেখতে পেলাম। তো ওয়াইআরএফ এরও এটা থেকে শিক্ষা নিয়ে বোঝা উচিত ছিল যে পৃথিবী কিভাবে পাল্টেছে, স্টোরি টেলিং তো চেঞ্জ হয়ে যায়, মানে সোশ্যাল কিছু ইম্প্যাক্টসের জন্য কিন্তু স্টোরি টেলিং এর উপর একটা ইম্প্যাক্ট পড়ে, সিনেমার উপর ইম্প্যাক্ট পড়ে। তো সেইটা যা চেঞ্জ হয়ে গেছে, আজকে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজও রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, বা একটা জেমস বন্ডও রিয়েলিস্টিক জোনের মধ্যেই চলে গেছে, নো টাইম টু ডাই, স্পেক্টার ইত্যাদি। তো সেখানে তাদেরও কিন্তু ওই রিয়েলিস্টিক জোনের মধ্যেই অপারেট করা উচিত ছিল, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের ফ্র্যাঞ্চাইজের প্রথম ছবি একথা টাইগার কিন্তু মোটামুটি একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে ছিল, যেটা পরবর্তীকালে একটা সুপার হিরো ট্রিটমেন্ট দিতে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে গেল। যেহেতু কবির খানের একটা ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ড আছে, সে কাবুল এক্সপ্রেসের মতো ছবি বানিয়েছে, নিউ ইয়র্কের মতো ছবি বানিয়েছে, কিন্তু তার ছবির মধ্যে একমাত্র ওই অ্যাস্থেটিক্সটা আপনি দেখতে পাবেন, যে একটা রিয়েলিস্টিক একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে। বাট সেটা পরবর্তীকালে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজের কোনো ছবির মধ্যেই দেখতে পাওয়া গেল না, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের কথা বলছি। তো এখনকার যুগে যে নতুন স্টোরি টেলিংটা হয়েছে, অ্যাকচুয়ালি মানে স্পাই ইউনিভার্সের প্রবলেম হচ্ছে ইটস আ ডেটেড স্টোরি টেলিং। ওটা এমন একটা গল্প বলছে যেটা আজকের দিনে না হলিউড না ইন্ডিয়া কোথাও অ্যাকসেপ্টেন্স নেই সেটা, ঠিক আছে। তো এই ছিল আমার ওভারঅল একটা আপনাদেরকে ব্রিফ দিলাম, যে কিভাবে মিড 60s থেকে ইন্ডিয়াতে স্পাই মুভিজ এলো, সেটা ওভার দ্য ইয়ার্স কিভাবে গ্রো করলো, সোশ্যাল ইম্প্যাক্টের জন্য কি কি রিয়েল সমাজে ইনসিডেন্ট হচ্ছে সেটার জন্য সিনেমার ভাষাটা চেঞ্জ হলো, এবং সেই অনুযায়ী কি কি হলো, এবং আজকে যে ধুরন্ধর আপনারা দেখতে পাচ্ছেন, সেই যে রূপটা দেখতে পাচ্ছেন, সেটা কিভাবে ওভার দ্য ইয়ার্স ইভলভ করে এসছে, সেটার একটা ব্রিফ আপনাদেরকে দিলাম। আপনাদের কেমন লাগলো এই এভলিউশন অফ স্পাই মুভিজ ইন ইন্ডিয়ান সিনেমা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।